All content on this channel is for educational and informational purposes only. We do not promote violence, misinformation, or any illegal activities. খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ 29 তারিখ মঙ্গলবার। জানাবো আজকের বাছাই করা 11টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। হাত জোর করে ক্ষমা চান প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। 26 জনকে গুলি করে 4 জন জঙ্গি কি করে হাঁটতে হাঁটতে পাকিস্তান চলে গেল, প্রশ্ন কল্যাণের। রাজ্যে চালু হয়ে গেল বিশেষ নিবিড় সমীক্ষার কাজ। 2002 সালের ভোটার তালিকা প্রকাশ শুরু করল কমিশন। এসআইআর বিজেপিকে সুবিধা দেওয়ার জন্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ অভিষেকের। বেঁচে থাকতে এনআরসি করতে দেব না, ফের হুঙ্কার মমতার। ট্রাম্পের সামনে দাঁড়াতেই উচ্চতা কমে 5 ফুট, বুকের ছাতি 56 থেকে 36 ইঞ্চি। প্রধানমন্ত্রীকে কড়া নিশানা কল্যাণের। ভোটার তালিকা নিয়ে হেনস্থা করবেন না মানুষকে, রাজ্যেরই চাকরি করেন এটা মনে রাখুন, বিএলওদের বার্তা মমতা। সৌদি আরব থেকে ফিরে এলো পেহেলগাঁও যাননি প্রধানমন্ত্রী, গিয়েছিলেন আমাদের নেতা রাহুল গান্ধী। মমতার কেষ্ট ফিরলেন স্বমহিমায়, বীরভূম তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক প্রাক্তন সভাপতি অনুব্রত। চাকরি প্রার্থীদের নবান্ন অভিযান, মুখ্যমন্ত্রী পালিয়েছেন দাবি আন্দোলনকারীদের। মিথ্যেবাদী মমতা, জেনে গেছে জনতা, দিল্লি পুলিশের দাবির পরেই আক্রমণে শুভেন্দু। কালিমা লিপ্ত করতে ভিডিও ভাইরাল, বাঙালি হেনস্থার মুখ্যমন্ত্রীর অভিযোগ খারিজ করল দিল্লি পুলিশ। মমতার বীরভূম সফরের মাঝে মন্ত্রী চন্দ্রনাথকে দ্বিতীয়বার তলবিজের, শিক্ষক নিয়োগ দুর্নীতির তথ্য তালাশ। প্রতিদিন সঠিক ও নির্ভরযোগ্য খবর পেতে সাবস্ক্রাইব করুন দুর্গাপুর সংবাদ চ্যানেল এবং নতুন আপডেট পেতে বেল আইকনটি অন করুন। সংসদের আলোচনার দিনেই জম্মু কাশ্মীরের হারওয়ানে অপারেশন মহাদেব। সেনার গুলিতে পেহেলগাঁওয়ে হামলাকারী 2 জঙ্গির মৃত্যু। আর এমনই একদিনে পেহেলগাঁও হামলার জন্য বড় প্রশ্ন ছুড়ে দিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিএসএফ এবং সিআইএসএফ ওই দিন কি করছিল? প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে এই গাফিলতির দায় নিতে হবে বলে ক্ষমা চাইতে বলেন তিনি। এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আমি প্রথমেই আমাদের দেশের সমস্ত সেনাকর্মী, বীর জওয়ান, বায়ুসেনা, নৌসেনা বাহিনীর সকল সৈনিককে সম্মান এবং স্যালুট জানাই। এদিন শহীদ সেনাকর্মীদেরও সম্মান জানিয়েছেন তিনি। কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে এনকাউন্টারে নিহত বঙ্গ সন্তান ঝন্টু আলী শেখের কথাও উল্লেখ করেন তিনি। সেনার স্পেশাল ফোর্সের নিহত ওই কমান্ডারকেও শ্রদ্ধা জানিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বলেন, ওই 4 দিন যদি আমাদের বীর সৈনিকরা তাদের জীবনের বাজি দিয়ে না লড়াই করতেন, তবে অপারেশন সিঁদুর কিন্তু কখনো সার্থক হতো না। এই লড়াইয়ের সবটাই কৃতিত্ব আমাদের সেনাবাহিনীর। এই লড়াইয়ের কোনো ভাগাভাগি হয় না। একটু যদি আমরা পিছিয়ে যাই তাহলে দেখবেন 22শে এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওতে 4 জন জঙ্গি হামলায় 26 জন ভারতীয়ের মৃত্যু। তাদের পরিবার, স্থানীয় মানুষ এবং সকল ভারতবাসীকে শোকাহত করেছে। সেই 26 জনের মধ্যে 3 জন ছিল আমাদের রাজ্যের। কলকাতার 2 জন বাসিন্দা বিতান অধিকারী সমীর গুহ এবং পুরুলিয়ার বাসিন্দা মনীষ রঞ্জন মিশ্র। এরপরেই তিনি তোপ ডাকে বলেন, অবাক হওয়ার মতন বিষয় হলো এই সন্ত্রাসবাদী হামলাকারীরা কি করে সেদিন ওখানে এলো? 4 জন জঙ্গি সেখানে এসে 26 জনকে গুলি করে চলে গেল। আমাদের বিএসএফ কি করছিল? আমাদের সিআইএসএফ কি করছিল? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি করছিলেন? কোটা ডিপার্টমেন্ট স্তব্ধ। আজকে তাদের গাফিলতির জন্য, বিএসএফ সিআইএসএফ এর গাফিলতির জন্য 26 জন প্রাণ হারিয়েছেন। 4 জন জঙ্গি হাঁটতে হাঁটতে পাকিস্তান চলে গেল, আর আমাদের বিএসএফ সিআইএসএফ জওয়ানরা বসে বসে দেখল। এত অপদার্থ হোম মিনিস্ট্রি বোধহয় কখনো কেউ দেখেননি। এই যে সেনারা ছিল, তার দায় দায়িত্ব কে নেবে? এর দায় দায়িত্ব নিতে হবে প্রধানমন্ত্রীকে, এর দায় দায়িত্ব নিতে হবে স্বরাষ্ট্রমন্ত্রীকে। ভারতবর্ষের 140 কোটি মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চান যে আপনাদের গাফিলতিতে 26 জন নিরীহ লোক মারা গিয়েছে। প্রিয় দর্শক, দুর্গাপুর সংবাদ, সত্যের সন্ধানে নির্ভরযোগ্য সংবাদ আপনার পাশে। আজকাল অনেকেই ভুল তথ্য ছড়াচ্ছে, কিন্তু আমরা শুধুমাত্র সত্য এবং যাচাই করা খবরই আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। কোনো পক্ষ নয়, শুধুই প্রকৃত সংবাদ। আমাদের লক্ষ্য 1000 লাইক। যেই জেলা থেকে সবচেয়ে বেশি কমেন্ট আসবে সে জেলার খবর আমরা আরো বেশি কভার করব। আপনি কোন জেলা থেকে শুনছেন কমেন্টে জানান।
আর এইমাত্র যা শুনলেন সেটার রেশ কাটার আগেই হাজির আরও একটা খবর, যেটা নিয়ে ইতিমধ্যেই শুরু তোলপাড়। প্রায় 2 দশক পর পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা এবং তার প্রস্তুতিকে পুরো দমে নিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। প্রশ্ন আরও একবার উঠল, কারণ সোমবার রাজ্যের 2002 সালের ভোটার তালিকা প্রকাশ করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। ইতিমধ্যে বাংলার 11টি জেলার শতাধিক বিধানসভা কেন্দ্রের পুরনো তালিকা আপলোড করা হয়েছে সিইওর ওয়েবসাইটে। কমিশন সূত্রে খবর, 2002 সালের এই তালিকাকে ভিত্তি করে রাজ্যে নতুন করে ভোটার যাচাই প্রক্রিয়া চালানো হবে। বিহারে 2003 সালে যেভাবে এসআইআর হয়েছিল এবং বর্তমানে যেভাবে ওই রাজ্যে পুনরায় ভোটার যাচাই হচ্ছে, প্রায় সেই একই মডেলে পশ্চিমবঙ্গেও কাজ শুরু হচ্ছে বলে মনে করছে নির্বাচন কমিশনের অন্দরের একাংশ। যদিও কমিশনের তরফে এখনই কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। কমিশনের প্রকল্প অনুযায়ী ভোটার তালিকার যাচাইয়ের জন্য মাঠে নামবেন জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ জিইও, অতিরিক্ত জেলা শাসক, ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, অতিরিক্ত ইআরও এবং বুথ লেভেল অফিসাররা। তারা প্রত্যেকে ভোটারের বাড়িতে গিয়ে ফর্ম পূরণ করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। তারপর নথি যাচাই করে তৈরি হবে সংশোধিত ভোটার তালিকা। এই প্রক্রিয়ায় কিছু ক্ষেত্রে নথির প্রয়োজনীয়তা কম থাকবে, যেমন যাদের নাম 2002 সালের ভোটার তালিকায় ছিল তাদের অতিরিক্ত কোনো কাগজ দেখাতে হবে না। একই নিয়ম প্রযোজ্য হবে তাদের সন্তানদের ক্ষেত্রেও, যদি অভিভাবকদের নাম ওই তালিকায় থেকে থাকে। তবে নতুন ভোটার, অন্য রাজ্য থেকে আসা ব্যক্তি অথবা যাদের নাম সেই পুরনো তালিকায় নেই তাদের ক্ষেত্রে বাড়তি নথি এবং আলাদা ফর্ম জমা দিতে হবে। এই যাচাইয়ের মধ্যে থাকবে নাগরিকত্ব সংক্রান্ত তথ্য। এবার থেকে এই প্রক্রিয়া অনলাইনেও সম্পন্ন করা যাবে। প্রতিটি বুথে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলির প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে কমিশন সূত্রে খবর। প্রসঙ্গত, বিহারে ইতিমধ্যে জুন মাস থেকে চলছে এসআইআর প্রক্রিয়া। 1 আগস্ট প্রকাশিত হবে সেই রাজ্যের প্রাথমিক তালিকা। জানা গিয়েছে সেখানে এখনো পর্যন্ত 60 লক্ষেরও বেশি ভোটার নাম বাদ গিয়েছে। বাংলাতেও ঠিক কত পরিমাণ নাম বাদ পড়বে তা এখনই বলা না গেলেও কমিশনের এই পদক্ষেপ ঘিরে প্রশাসনিক মহলে শুরু হয়েছে তৎপরতা। বর্তমানে বঙ্গ এবং জাতীয় রাজনীতিতে হইচই ফেলে দিয়েছে নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ গোটা তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই এই ব্যাপারে সরব হয়েছেন। শুধু তাই নয়, বিজেপি বিরোধী দলগুলির বক্তব্য, কমিশনের মূল উদ্দেশ্য বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়া। কমিশনের এই সিদ্ধান্তকে পড়তে হয়েছে তীব্র কটাক্ষের মুখে। এবারে এই ইস্যু নিয়ে মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার দিল্লি যাওয়ার পথে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কলকাতা বিমানবন্দরে নিজের অবস্থান জানান। বাকি বিরোধীদের মতন তিনিও দাবি করেন, গেরুয়া শিবিরের সুবিধার্থে এই পরিকল্পনা অর্থাৎ ইলেকশন অ্যালিগেশন এখানেই শেষ নয়। কমিশনের বিরুদ্ধে তিনি ফের বিজেপির নির্দেশে কাজ করার অভিযোগ তোলেন। অভিষেক বলেন, এটা একটা কৌশল ভোটের আগে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার। নির্বাচন কমিশন কাজ করছে বিজেপির ইশারায়। এছাড়াও ঘাসফুল শিবিরের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিজেপির বিরুদ্ধে ভোট লুট করে ক্ষমতায় আসার অভিযোগ তোলেন। যতদিন বেঁচে রয়েছেন ততদিন বাংলায় এনআরসি করতে দেবেন না, বোলপুরের ভাষা আন্দোলনের মঞ্চ থেকে হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এনআরসি নিয়ে তার মন্তব্য, বাংলার মানুষকে এনআরসি নোটিশ পাঠাচ্ছে অসম সরকার। এত বড় সাহস হয় কি করে? বাংলায় কথা বললেই কি বাংলাদেশি? সব ভাষাকে আমরা সম্মান করি, বাংলা ভাষাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। এনআরসির নাম করে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া কার করতে দেওয়া হবে না। কারো ঠকানো, কেড়ে নেওয়া চক্রান্ত রোখার কাজ চলবে। বোলপুরের মাটিতে দাঁড়িয়ে তিনি বলেছেন, বাংলায় কোনো বিভেদ নেই, এখানে ঐক্য রয়েছে। বাঙালিদের উপর অত্যাচার বন্ধ করতে হবে। একজনের ঠিকানা কেড়ে নেওয়া হলে ওদেরও ঠিকানা থাকবে না, পিছু হটতে বাধ্য হবে তারা। দেশে মানুষের জমিদারি চলে, বিজেপির নয়। তিনি বলছেন, হরিয়ানা অসমের নেতারা অপদার্থ। পরিযায়ীদের জন্য জনস্বার্থে স্বাস্থ্যসাথীর ব্যবস্থা করে দেওয়া হবে, রেশনের ব্যবস্থা করবে সরকার। পরিযায়ীদের বাংলাতেই কাজের সুযোগ আসবে। যারা ভালোবাসে না সেখানে কাজ করে দরকার নেই বলে জানালেন তিনি। 2029 সাল পর্যন্ত বিজেপি টিকবে না বলেও হুঙ্কার দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলছেন, শূন্য থেকে মহাশূন্যে চলে যাবে বিজেপি। কমিশনকেও নিশানা করতে ছাড়েননি তিনি। তিনি বলেছেন, বিভিন্ন রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার গড়তে সাহায্য করছে কমিশন। সরকারের বইয়ে এনআরসি খেলা শুরু করেছে কমিশন, কিন্তু বাংলা এনআরসি করতে তিনি দেবেন না। তার জন্যই লড়াই জারি থাকবে। পহেলগাঁও হামলার দিন কোথায় ছিল বিএসএফ এবং সিআইএসএফ?
প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে এদিন তীব্র আক্রমণ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ট্রাম্পের সংঘর্ষ বিরতি ঘোষণার ইস্যুতে মোদীকে জোর কটাক্ষ তৃণমূল সাংসদের। এদিন তিনি বলেন, হাত জোর করে ক্ষমা চান, আপনাদের অবহেলার জন্য ২৬ জন লোক মারা গিয়েছে। একটা জঙ্গি ধরতে পারেন না আপনারা, ১০০ জঙ্গি মেরেছে। আরে ১০০ জন জঙ্গির মধ্যে ওই ৪টে জঙ্গি, অর্থাৎ যারা পেহেলগাঁও হামলাকারী, তারা কোথায় গেল তার নাম বলুন না। বক্তৃতা শুধু দিয়ে গেলেই হবে? এই ২৬ দিনে আমাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট কি করছিল? অজিত ডোভাল কি করছিলেন? প্রশ্ন তোলেন তিনি। বলেন একটা ব্যর্থ ইন্টেলিজেন্স অফিসার, তারপরেও কেন এখনো পর্যন্ত লোকটাকে রাখা হয়েছে নিশারা কল্যাণে। এদিন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আপনি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলেছিলেন ২০১৪ সাল থেকে শুনে আসছি যে আপনি পাহারাদার, ভারতবর্ষের পাহারাদার। আপনি উনি একটি পাহারাদার যে ৪ জন জঙ্গি ঢুকলো, ২৬ জন গুলি করে মেরে দিয়ে বাইরে বেরিয়ে গেল। বাবা, কি পাহারাদার আমার! তীব্র কটাক্ষ কল্যাণের। এরপরে তিনি বিস্ফোরক দাবি তুলে বলেন, আর পাহারা দেবেন না, দয়া করে আপনাকে বলছি, আপনি এবার যান, পাহারা দেবার দরকার নেই। আপনার মতন পাহারাদার থাকলে আরো ভারতীয়ের মৃত্যু হবে। আপনার অভীষ্য দেশের সব কৃতিত্ব আপনি নিয়ে নেবেন। অপারেশন সিঁদুরে লড়ল কারা? ভারতীয় সেনাবাহিনী। কৃতিত্ব কার? নরেন্দ্র মোদীর। বাহ, এ তো অদ্ভুত ব্যাপার। তিনি বলেন, ভারতীয় সেনাবাহিনী ৬ মে গভীর রাতে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ৯টি জঙ্গি ঘাঁটিতে এয়ার স্ট্রাইক চালায়। আমাদের অনেক শুভেচ্ছা ভারতীয় সেনাবাহিনীর জন্য রইল। পাকিস্তান আমাদের জম্মু কাশ্মীর, পাঞ্জাব সহ বিভিন্ন অসামরিক এলাকাগুলিতেও আঘাত এনেছিল। সে আঘাত কিছু মানুষ দেখেছে। ঘটনাচক্রে কিছুদিন পরে আমি জম্মুতে গিয়েছিলাম। মানুষ তখনও সন্ত্রাসের মধ্যে রয়েছে। এত আঘাত হয়েছে, এটা অস্বীকার করা যায় না। যেগুলি সত্য সেগুলি স্বীকার করুন। এমনকি পাকিস্তান দাবি করছে সে সময় ৬টি ভারতীয় যুদ্ধ বিমানকে গুলি করে তারা নামিয়েছে। আমি এই কথার সত্যতার এখনো কোনো প্রমাণ পাইনি। আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বিদেশ নীতিতে সবসময় ভারত সরকারের সঙ্গে রয়েছে। আমরা বলি তারা যা করবেন আমাদের সম্মতি রয়েছে, কিন্তু আপনাদের দাবি ডেফিসিয়েন্সি থাকে, আপনাদের যদি গলদ থাকে, সেই গলদ নিঃসন্দেহে আমরা বলবো। এরপরেও একটি বড় ইস্যুতে তোপ দাগেন কল্যাণ। বলেন, ১০ই মে আমি সেদিন কলকাতা হাইকোর্টে মামলা করেছিলাম সারা দিন। মাঝে মাঝে এসেই নিউজ দেখছি উজ্জীবিত। গোটা ভারতবর্ষের মানুষ বলছে এইবারে সুযোগ পাকিস্তান গুড়িয়ে উড়িয়ে দেওয়ার। আমরাও সবই আছে প্রধানমন্ত্রীর সঙ্গে, সবাই তো বলেছি। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি যে আজকালের মধ্যে পাকিস্তানের পাক অধিকৃত কাশ্মীরকে আমরা দখল করে নিয়ে আসব। হঠাৎ ৩:৩০টার সময় শুনলাম সংঘর্ষ বিরতি। কখনো শুনেছেন ৯০ রান হয়ে গিয়েছে, সেঞ্চুরির মুখে ইনিংস ডিক্লেয়ার করে দিয়ে বলল আমি আর খেলবো না, পিছনে যাচ্ছি। কখনো কি শুনেছেন মোদিজি আপনি দয়া করে ক্রিকেট ম্যাচে ঢুকবেন না? ১০০ রান হবার কথা ছিল, ৯০ রান হলো। আমরা লজ্জিত, লজ্জায় আমাদের মাথা কাটা গেছে। যেখানে আমরা সবাই রয়েছি, ১৪০ কোটি ভারতীয় বলছে লড়াই করুন, আর আমেরিকার প্রেসিডেন্টের কথা শুনে আপনি যুদ্ধ বন্ধ করে দিলেন। কি হয় বলুন তো আপনার? এই আমেরিকার প্রেসিডেন্টের সামনে দাঁড়ালে হাইটটা নেমে ৫ ফুট হয়ে যায়, আর চেস্টটা হয়ে যায় ৫৬ ইঞ্চি থেকে ৩৬ ইঞ্চি। এবার দেখে নেওয়া যাক আজকের পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ। এসআইআর নিয়ে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। তার মাঝে গত সপ্তাহে বিএলওদের প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে নির্বাচন কমিশন। তবে সে কথা নাকি জানতেনই না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানানো হয়নি মুখ্য সচিবকেও। কেন কোনো তথ্য দেওয়া হলো না? জেলা শাসককে তোপ মুখ্যমন্ত্রী। বোলপুরের গীতাঞ্জলি স্টেডিয়ামে সোমবার প্রশাসনিক বৈঠক করেন মমতা। ওই বৈঠকে জেলা শাসকের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ডিএমদের চোখ কান খোলা রাখতে হবে। আমি অনেক সময় দেখছি ডিএমরা অন্তঃস্কন্দের দায়িত্ব নিয়ে দিচ্ছে, তারা খেয়াল রাখছে না। বাংলা থেকে ১,০০০ লোককে প্রায় দিল্লিতে ট্রেনিং দিতে নিয়ে গেছে। আমি জানতামই না। ডিএমদের উচিত ছিল আমাকে জানানো, সিএসকে জানানো। বিএলওদের উদ্দেশ্যে তার আর্জি, আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, আমার অনুরোধ থাকবে যাতে কারো নাম ভোটার তালিকা থেকে বাদ না যায় সেটা দেখার। নির্বাচন কমিশন যে তালিকা তৈরি করার করবে, যখন ভোটের দিনক্ষণ প্রকাশ হবে তারপর নির্বাচন কমিশনের দায়িত্ব, তার আগে বা পরে নয়। মনে রাখবেন, আপনার রাজ্য সরকারি কর্মী। কোনো মানুষকে অযথা হেনস্থা করবেন না। দেখবেন যেন মানুষ হেনস্থা না হয়। যারা দীর্ঘদিন এই রাজ্যের ভোটার, ৪ দিন গেলেন সে নেই, হয়তো বেড়াতে গিয়েছে, তা বলে তার নাম বাদ দিয়ে দেবেন? আপনাকে দেখতে হবে তার অস্তিত্ব আছে কিনা। চারিদিকে যারা বাংলা ভাষায় বলছে তারা হেনস্থার শিকার হচ্ছেন। এই মানুষগুলোর পাশে আমাদের দাঁড়াতে হবে। পেহেলগাঁও হামলার পর ১০০ দিন কেটে গেল, কিন্তু এই সরকার ওই ৫ জঙ্গিকে এখনো ধরতে পারল না।
আজ আপনাদের কাছে ড্রোন, পেগাসাস, স্যাটেলাইট, সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ আছে এবং কয়েকদিন আগেই সেখানে গিয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রী, কিন্তু তবুও আপনারা তাদের ধরতে পারেননি। অপারেশন সিঁদুর নিয়ে আলোচনায় কেন্দ্রকে পাল্টা নিশানা কংগ্রেস সাংসদ গৌরব গগৈয়ের। এদিন লোকসভায় অপারেশন সিঁদুর সংক্রান্ত আলোচনা শুরু করেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। নিজের বক্তব্যে বিরোধীদের জাতীয় আবেগ নিয়ে প্রশ্ন তুলে দেন তিনি। পাল্টা জবাবে কেন্দ্রকে নিশানা করেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ বলেন, যেখানে হামলা হয়েছিল সেই বৈসারানে অ্যাম্বুলেন্স পৌঁছতে 1 ঘন্টা লেগে গিয়েছিল, হেঁটে যায় সেনা। আমি সেই ছবিটা ভুলতে পারবো না, যেখানে এক মা এবং তার মেয়ে এক ভারতীয় জওয়ানকে দেখে কেঁদে ফেলেন। তারা ভেবেছিলেন যে বৈসারণে জওয়ানের পোশাক পরা হত্যাকারী জঙ্গি তাদের জন্য অপেক্ষা করছে। সেই জওয়ানকে বলতে হয়েছিল যে তিনি একজন ভারতীয় এবং তারা এখন সুরক্ষিত। সেখানে এই ধরনের আতঙ্ক ভোগ করতে হয়েছে মানুষকে। রাজনাথজি, এই আতঙ্ক নিয়ে আপনার একটু কথা বলা উচিত ছিল। সুর চড়িয়ে তার সংযোজক শেষে কি দেখা গেল? পাহেলগাঁও হামলার দায় কে নিচ্ছেন? জম্মু এবং কাশ্মীরের এলজি। যদি কাউকে দায় নিতে হয় তাহলে সেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এলজির আড়ালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকার লুকিয়ে থাকতে পারে না। এই সরকার এতটাই দুর্বল এবং কাপুরুষ যে তারা বলেছে যে ট্যুর অপারেটররা লোকেদের অনুমতি বা লাইসেন্স ছাড়াই বৈশরণে নিয়ে যাওয়ার জন্য দায়ী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরব থেকে ফিরে এলেন, কিন্তু তিনি পাহেলগাঁও যাননি। উনি সরকারের অনুষ্ঠানে যোগ দিলেন এবং বিহারের রাজনৈতিক সভায় ভাষণ দিলেন। যদি কেউ পাহেলগাঁওয়ে গিয়ে থাকেন তাহলে সেটা আমাদের নেতা রাহুল গান্ধী। আর এবার 26-এর ভোটের আগে কেষ্টতেই আস্থা রাখলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের কোর কমিটির কনভেনার অর্থাৎ আবহায়ক করা হলো তাকে। পাশাপাশি কমিটিতে পরবর্তী আদিবাসী নেতা রবি মুর্মুকে যুক্ত করা হবে বলেও খবর। ভাষা আন্দোলন সহ ঠাসা কর্মসূচি নিয়ে বর্তমানে বীরভূমে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে কোর কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানে ছিলেন অনুব্রত মণ্ডল, রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিং, বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, শিউরের বিধায়ক বিকাশ রায় চৌধুরী, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিং, তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষ, বীরভূমের সাংসদ শতাব্দী রায়, বোলপুরের সাংসদ অসিত মাল, রাজ্যের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। জানা যাচ্ছে সেখানে অনুব্রতকে কনভেনার পদে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি এক আদিবাসী নেতাকে কোর কমিটিতে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই খবর, যদিও তা ঘোষণা করা হবে কলকাতা থেকে। এদিকে বীরভূমের জেলা সভাপতির পদ এখনো শূন্য। কোর কমিটির হাতে বীরভূম পরিচালনার দায়িত্ব ছেড়েছেন দলনেত্রী। এদিনের বৈঠকে ফের তিনি সকলকে একসঙ্গে জোট বেঁধে কাজ করার নির্দেশ দেন বলেই খবর। এবার চলে আসা যাক আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদে। নবান্ন অভিযানের ডাক দিয়েছিল চাকরিহারা এবং চাকরি প্রার্থীদের একাধিক সংগঠন। পুলিশি বাধার কারণে নবান্নের অনেকটা দূরেই আন্দোলনকারীদের আটকে দেওয়া হয়। আন্দোলনকারীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চাইলেও মুখ্যমন্ত্রী বীরভূমে থাকায় তা সম্ভব হয়নি। তবে সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষের দাবি, তাদের আন্দোলন হবে জেনেই মুখ্যমন্ত্রী শহর ছেড়ে বীরভূমে চলে গেছেন। তিনি মনে করেন তাদের আন্দোলন সফল এবং এই অভিযান থেকে তারা জয় নিয়ে ফিরছেন। ভাস্কর ঘোষ আরও জানান, প্রশাসন আন্দোলন প্রতিহত করার চেষ্টা করলেও তারা তা উপেক্ষা করে আন্দোলন চালিয়ে গিয়েছেন। তবে প্রাকৃতিক দুর্যোগ এবং পুলিশের অনুরোধের কারণে শেষ পর্যন্ত আন্দোলন প্রত্যাহার করা হয়েছে। যদিও তিনি আজকের অভিযানকে ব্যর্থ মনে করেন না, বরং এখান থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে আরও বৃহত্তর এবং শান্তিপূর্ণ আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার করেছেন। এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। খবরগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।